গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়িতে বাস করত জুই এবং মেঘা নামে দু বোন। তারা ছিল পিঠে পিঠি। খুব মিল ছিল তাদের মধ্যে। তাদের ভালোবাসার কথা পুরো গা জানতো। তাদের বাবা মা খুব গরিব হওয়া সত্ত্বেও তাদের কোনো অভিযোগ ছিল না। দিদি, বলছি যে বাবার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে বলো তো? আমরা যদি কোনো কিছুতে একটু বাবা মাকে সাহায্য করতে পারতাম তাহলে খুব ভালো হতো। জানো দিদি, বাবার কষ্টটা না আর চোখে দেখতে পারি না। সারাদিন কত পরিশ্রম করে আমাদের জন্য। এই সংসারে দুবেলা দুমুঠো খাবারের যে অত দাম সেটা আমার জানা ছিল না গো দিদি। বোন মেঘা, তোর বয়স তো অনেক অল্প। আরো যখন সময় যাবে আরো অনেক কিছু জানতে পারবি। এগুলো তো কেবলমাত্র শুরু। কিন্তু আমি অনেক ভেবেছি জানিস, অনেক কিছু ভেবেছিলাম যে এই করব সেই করব, কিন্তু আমাদের হাতে টাকা কোথায় বল? কোনো কিছু ব্যবসা করতে গেলেও তো টাকার প্রয়োজন হয়। সেই টাকাটা আমি আনবো কোত্থেকে? এই পৃথিবীটা তুই যত সহজ মনে করবি তার থেকেও অনেক বেশি কঠিন। তবে দেখি ভাগ্যে কি আছে, আর একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। আমার তোমার প্রতি বিশ্বাস আছে দিদি। তোমার মতো বোন যার ঘরে আছে তার কোনো চিন্তাই নেই। তুমি কত ভালোবাসো আমাদেরকে, মা বাবাকে সবসময় মাথায় করে রাখো। তোমার মতো এরকম মেয়ে কজনের ঘরে আছে গো? আরে ধুর পাগলি, মা বাবাকে তো সবাই ভালোবাসে, কেউ কম কেউ বা বেশি, এটুকুই পার্থক্য। আচ্ছা শোন, তুই মন দিয়ে আমার মাথাটা একটু বিলিয়ে দে তো। আর কোনো কথা বলিস না, পরে যা করার করব। আমার বোনটা না দিন দিন খুব বড় হবার চেষ্টা করছে। তুই কিন্তু এত বড় হোসনি যে সব কিছু তোকে বুঝতে হবে। আমার তো তোকে নিয়ে চিন্তা রে বোন। তোর ভবিষ্যতের কথা ভেবে আমাকে অন্তত একটা কিছু করতেই হবে। আচ্ছা, তুই আর এসব নিয়ে ভাবিস না কোনো। আমাকে ভাবতে দে, আর তুই আমার মাথাটা ভালো মতো বিলিয়ে দে। আর কিছু তোকে করতে হবে না। মা, জুই, মেঘা, আর শোনো গিন্নি, তোমাকেও বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর এই গায়ে আমাকে কাজ করলে চলবে না। আমাকে একটু বাইরে বেরোতেই হবে এখন। আরে বাবা, তুমি কি বলছো? তুমি কোথায় যাবার কথা বলছো? আর এই গায়ে কাজ করতে কি সমস্যা? আমাদের তো অত টাকার দরকার নেই বাবা, যে তোমাকে চোখের আড়াল করে অন্য দূরে কোথাও পাঠাই। কিন্তু মা, তোদের দু বোনের ভবিষ্যৎ কি? আমি তোদের জন্য কি করেছি এ জীবনে? আমি ভেবেছি আমি শহরে যাব, সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করব। আমি অনেক টাকা কামাতে পারবো। তারপর তোদের দু বোনের জন্য কিছু একটা করে যাব। শোনো বাবা, তুমি যেটা বলেছো সেটা সেখান পর্যন্তই রাখো কথাটা। আর একটা কথাও বলো না। তোমাকে আমি কোথাও যেতে দেব না বাবা। তুমি আমাদের চোখের সামনে থাকবে। আমরা পারলে দুবেলা না খেয়ে থাকবো, তবু তোমাকে দূরে কোথাও পাঠাবো না। আর তুমি দূরে কোথাও গেলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না বাবা। তোমাকে যে আমরা দু বোন বড্ড ভালোবাসি। আমাদের কোনো ভবিষ্যতের কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের এই বাড়িটা আছে না, এই বাড়িতেই সারা জীবন আমি আর দিদি থাকবো। এভাবে আর কতদিন মা? তোদের জন্য তো হলেও যেতে হবে তোদের বাবাকে। আটকাস না মা, আটকাস না। যেতে দে না রে। এমনি গায়ের মানুষ কত কিছু বলে। দুটো মেয়েকে এত কষ্টে রেখেছি আমরা। মা, এটা তুমি একদম ভুল কথা বললে। কে কি বললো না বললো সেটা ভেবে আমাদের কি লাভ? আমাদের সংসারে সুখ শান্তি থাকলে সেটা আমরাই ভোগ করব। আর দুঃখ থাকলেও সেটা আমরাই ভোগ করব। মানুষ তো আর আমাদের ভাগ নেবে না। মেঘা একদম ঠিক কথা বলেছে বাবা মা। শোনো আমি কি বলি, আমাদের যে পোড়া একটা জমি আছে না, সেই জমিতেই আমরা এখন থেকে চাষ করব। আমি আর মেঘা মিলে সবজি চাষ করে তারপর বাজারে গিয়ে বিক্রি করব। এভাবে আমাদের সংসারটা সচ্ছল হবে আস্তে আস্তে। বাহ দিদি, তুমি তো দারুণ বলেছো। এই কথাটি আমার মনে মনেও ছিল। ওই জমিতে যদি আমরা দুজন সবজি চাষ করি তাহলে দেখবি খুব ভালো হবে। চলো দিদি, আজকে থেকেই আমরা কাজ শুরু করে দিই। কিন্তু মা, ওই জমিতে তো ফসল ফলে না খুব ভালো। ওই জমিতে চাষবাস করা আরো 10 বছর আগে আমি ছেড়ে দিয়েছি।
মনের মতো ফসল কখনোই আমি ফলাতে পারিনি। কিন্তু বাবা, আমাদের উপর একটু শেষ ভরসা করে দেখোই না, যদি কিছু আমরা করতে পারি। আর চেষ্টা করলে কখনোই তা বিফলে যায় না, এটা আমার বিশ্বাস। আমাদের শুধু একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে মা, আর তোদের উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। তোরা যা করবি ভালোর জন্যই করবি। জুই ও মেঘা তাদের বাবার কথা শুনে খুব প্রশান্তির একটা মুচকি হাসি দেয়। তারা মনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যেই হোক সেখানে খুব ভালো সবজি চাষ করেই দেখাবে। পরের দিন থেকে জুই এবং মেঘা দু বোন মিলে খুব পরিশ্রম করতে থাকে তাদের জমিটার উপর। আস্তে আস্তে সেখানে সবজির চারা এনে রোপণ করে। কিছুদিনের মধ্যেই খুব ভালো সবজির ফলন সেখানে হয়ে যায়। মা, এত ভালো ফলন আমার চোখে কোনো দিন দেখিনি। তোরা দুজন খুব কষ্ট করেছিস সেই সবজি বাগানটার উপর, তাই না? আসলেই আমরা ধন্য মা বাবা, ধন্য আমাদের সংসার। না মা, সেরকম কোনো ব্যাপার নয়। দিদি আমাকে সব সময় বোঝায় যে যারা পরিশ্রমী তাদের কষ্ট কখনো বৃথা যায় না। আর আমি আর দিদি মিলে কত কষ্ট করেছি এই বাগানটার উপর, এখন আমাদের পরিশ্রমের ফল দেখতেই তো পাচ্ছ। গায়ের ছেলেরা যা করতে পারেনি সেটা তোরা করে দেখিয়েছিস মা। আসলেই আমি গর্বিত একজন পিতা। এই যে এত কষ্ট করে সবজি বাগানটা করেছিস, এখানে তো আমাকে একটুকু কাজ করতে দেসনি। সেই ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা, যে তুমি আমাদের সংসারের জন্য কত কষ্ট করেছো। এখন তোমাদের এই শেষ বয়সে এনে কি করে এত কষ্ট করতে দিই বলো তো? এখন যা করার আমরাই করব। যেগুলো ছেলেরা পারে সেগুলো মেয়েরা কেন পারবে না? মা বাবা, তোমরা এখন বাড়ি চলে যাও। আমি আর মেঘা মিলে এখন এগুলো নিয়ে গ্রামের রাস্তায় গিয়ে বসি, দেখি তারপর কি হয়। আমাদের জন্য প্রার্থনা করো বাবা মা, আমরা যেন অনেক সবজি বিক্রি করতে পারি। তোদের জন্য আমি আর তোর বাবা মিলে মন ভরে সব সময় প্রার্থনা করি। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাকিস মা। তোদের যেন নজর না লাগে, বোনের প্রতি বোনের ভালোবাসা যেন এভাবেই অটুট থাকে। এরপর তারা দুই বোন মিলে কিছু সবজি নিয়ে গ্রামের রাস্তার ধারে বসে, যেখানে মানুষজনের আনাগোনা থাকে। তাদের সবজিগুলো খুব ভালো ফলন হয়েছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আরে, তোমরা রতন চাষির দুই মেয়ে না? তা তোমরা সবজির ব্যবসা কোন দিন থেকে দিলে? এগুলো কোথা থেকে কিনে আনলে গো? সবজি তো একজনই পাইকারি দামে বিক্রি করে, গায়ের হারুন ব্যাপারী। ওদের থেকেই এনেছি মনে হয়। না কাকু, না কাকিমা, এগুলো আমরা কারো কাছ থেকে এনে বিক্রি করছি না। আমরা দু বোন মিলে আমাদের পোড়া জমিতে একটা সবজি বাগান করেছি, সেখান থেকে তুলে আনলাম মাত্র। আপনাদের পছন্দ হলে এখান থেকে কিছু সবজি নিয়ে যেতে পারেন বাড়িতে। আরে কি বলছিস রে তোরা? তোরা দুজন এত বড় কাজটা করে ফেলেছিস? তোর বাবা যেখানে 10 বছর কাজ করেও একটা সবজি ফলাতে পারেনি, সেখানে তোরা দু বোন মিলে কত দ্রুত সময়ের মধ্যেই সবজি চাষ করে ফেলেছিস। সব কিছুই হচ্ছে বিধাতার খেলা কাকিমা। আমরা পরিশ্রম করেছি, তাই আমাদেরকে ফল বিধাতা দিয়েছেন। জয় হোক মা, নিজের ক্ষেতটা একটু দেখে শুনে রাখিস। আর তোদের সবজিগুলো খুব ভালো এবং টাটকা। আমাকে 1 কেজি টমেটো আর 1 কেজি বেগুন দে তো। এরপর দু বোন মিলে সারাদিন সবজি বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। তারা দুজন বড্ড খুশি ছিল। জুই এবং মেঘার সফলতার কথা গায়ে গায়ে ছড়িয়ে পড়ে। কি বলছেন কাকিমা? এগুলো ওই রতন চাষির মেয়েরা করেছে? এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে। জানেন আপনি, সেই 5 বছর আগে রতন চাষি আমার কাছ থেকে 50টা টাকা ধার নিয়েছিল। টাকাটা তো শোধ করেনি, টাকা চাইতে গেলে অস্বীকারও করে। তাহলে তুমি টাকাটা চাচ্ছ না কেন গো? চাইলেই তো হয়। আর শোনো, মেয়েগুলো হচ্ছে লাখে দুটো মেয়ে। তারা দুজন মা বাবাকে যে এত ভালোবাসে, মনে হয় তাদের মা বাবার জন্য সব কিছু করতে পারে। এরকম মা বাবার নাই হলাম, দুটো দোষী মেয়েকে ঘরে রেখে এভাবে পরিশ্রমের টাকা খায়। মেয়েগুলোকে কি কষ্ট যে করাচ্ছে সেটা তো আমি আরো শুনছি।
এগুলো করা একদম ঠিক নয়, বুঝেছেন? মেয়েরা হচ্ছে সংসারী, তারা করবে সংসার, ঘরের মধ্যে থাকবে। তারা বাইরে গিয়ে আবার কিসের কাজ করবে শুনি? আমিও তো সেটাই বলি, কিন্তু আমি যদি সারা দিন চিল্লাই, আমার কথা কে শুনবে? তাই তারা যেভাবে ভালো থাকে, যে কিছু করছে তারা তাই করতে থাকুক। আমার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি তাহলে যাই গো পলাশের মা, বাড়িতে কত কাজ পড়ে আছে। আমার ছেলেটাকে নিয়ে হয়েছে বড্ড জ্বালা, কোনো কাজকর্ম তো করি না, সারা দিন অলসের মতো বাড়িতে শুয়ে বসে থাকে। এখন সব আমাকেই কাজ করতে হয়। ও আচ্ছা, তাহলে ওই রতন চাষের মেয়েরা কি বোঝাতে চাচ্ছে, বুঝেছি, যে গায়ের ছেলেরা তাদের মা বাবাকে একদম ভরণ পোষণ দেয় না, কিন্তু তারা মেয়ে হয়েও তারা এটা করে দেখাবে। শুধু সকালটা হতে দিন, তারপর গিয়ে কিছু কথা শুনিয়ে দিয়ে আসবো। আমার টাকাগুলো ফেরত চাইবো। নিজেরা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে, আর মানুষের টাকা খেয়ে বসে আছে। বাড়িতে কি কেউ আছো? আমার টাকাগুলো ফেরত দাও। তোমাদের তো অনেক টাকা হয়েছে, এখন তো টাকাগুলো দিতে কোনো সমস্যা হবে না, তাই তো? আরে দিদি, বাড়িতে এসে এভাবেই কেন চিল্লাপাল্লা করছেন? আপনার কিসের টাকা? আমাদের দয়া করে একটু বুঝিয়ে বলুন। আর বাবা মা তো বাড়িতে নেই, তারা পিসির বাড়িতে গেছে একটু। তোর বাবা কিছু বছর আগে আমার কাছ থেকে 50 টাকা নিয়েছিল কান্নাকাটি করে। তোদের নাকি তখন খুব অভাব ছিল, ঘরে খাবার ছিল না। আমিও দয়া মায়া করে তোদের বাবাকে টাকাটা দিয়েছিলাম, কিন্তু কে জানতো যে টাকাটা এভাবে মেরে খাবে? দিদি, আপনি বাবার নামে এরকম কেন বলছেন? আমার বাবাকে এগুলো দয়া করে বলবেন না। আর আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কারো কাছ থেকে তিনি ধার নিয়েছিলেন কিনা। তিনি তো বলেছিলেন, কিন্তু বাবা তো বলেছিলেন পলাশের মায়ের কাছ থেকে আমি 50 টাকা নিয়েছিলাম কিছু বছর আগে, সেটা ফেরতও দিয়েছিলাম। কি? এত বড় মিথ্যে কথা! আমার টাকা কখন ফেরত দিয়েছে? এটার কি কোনো প্রমাণ আছে? আর তোরা দু বোন মিলে তো খুব উপার্জন করছিস, সবজি ক্ষেত থেকে সবজি তুলে তুলে গায়ের রাস্তায় গিয়ে বিক্রি করছিস। দে দে, আমার টাকাটা এক্ষুনি ফেরত দে। তোদের বাবা মা আসলে পরে তোদের বাবা মাকে বলিস। মেয়েরা মেয়েদের মতো থাকতে হয়, বুঝেছিস? ছেলেদের মতো হতে গেলে সমাজে অনেক বাধা বিপত্তি আসে। দে দে, আমার টাকাটা ফেরত দে বলছি। দিদি, অনেকক্ষণ ধরে আপনার সব কথার মধ্যে তাল মিলিয়ে যাচ্ছি, কিন্তু আপনি এটা কি বললেন যে আমরা ছেলেদের মতো হতে চাচ্ছি? নিজের সংসারে নিজে কাজ করে বাবা মাকে দেখাশোনা করাটা কি মেয়েদের কাজ নয়? আমি এখনই বলছি, এখান থেকে আপনি চলে যান। আর আপনিও জানেন, আমরাও জানি, আপনি আমাদের কাছে কোনো টাকা পান না। চলে যান দিদি, চলে যান। তাদের দু বোনের কথা শুনে গায়ের পলাশের মা সেখান থেকে চলে যায়। দিদি, আমি এখন আর একটা কথা বুঝতে পারছি, তুমি যদি কোনো ভালো কাজ করো, সেটা গায়ের অনেকেই তোমাকে দেখতে পারবে না। আমরা কখনো মানুষের কুকথায় প্ররোচিত হব না দিদি, আমরা শুধু নিজেদের লক্ষ্যে এগিয়ে যাব। এই তো, এই তো আমার লক্ষ্মী মন্ত বোনের মতো কথা। এই যে পলাশের মা তো এসেছিল আমাদেরকে কথা শোনাতে, তার কথা শেষ, সেই চলে যাচ্ছে। জানি না এরকম করে মানুষের মনে কি শান্তি পায়। আরে মা, তোরা কষ্ট করে কেন টাকা পয়সা নষ্ট করে এগুলো আমাদের জন্য কিনতে গেলি বলতো? আমাদের তো জামা কাপড় ছিলই। বাবা, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, সবসময় নিজেদের কথা চিন্তা না করে আমাদের কথাই চিন্তা করেছো। প্রতি উৎসবের সময় আমাদেরকে কত কষ্ট করে নতুন জামা কাপড় কিনে দিয়েছো, কিন্তু তোমরা নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে রয়েছো। তাই বলে তোদের এত কষ্টের টাকা দিয়ে আমাদের জন্য কাপড় কিনে আনবি মা? আসলেই আমরা জানি না কি ভালো কাজ করেছিলাম, যার জন্য তোদের মতো দুটো মেয়ে আমাদের সন্তান হলো। না মা, এটা তুমি একদম ভুল কথা বললে। আমরা তোমাদের ভালো মেয়ে নই, তোমরা হচ্ছ আমাদের ভালো মা বাবা। যা যাও, তোমরা এখনই এগুলো পরে এসো। এরপর ঝুই আর মেঘার কথা মতো তাদের বাবা মা নতুন জামা কাপড় পরে তাদের সামনে এসে হাজির হয়। বা মা বাবা, তোমাদেরকে তো দারুণ মানিয়েছে কাপড়গুলো। মনে হচ্ছে আমাদের সামনে কোনো জমিদার এবং জমিদারের গিন্নি দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে।
দিদি, বাবা মাকে তো এত সুন্দর কোনো দিন লাগেনি। আমি বড্ড খুশি দিদি, বড্ড খুশি। রতন চাষির সংসারে এত সুখ কখনো আসবে সেটা রতন চাষি ভাবেনি। খুশিতে তাদের চোখ ছলছল করছিল তখন। মা, আজ যে আমি পারছি না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে মা। আমাকে কিছু ওষুধ খেতে দাও না। আর কতবার বলবো তোমাকে? আমি এখন কি করব? আমার ছেলেটার জন্য ওষুধ কেনার টাকা কোথা থেকে আনবো? হে বিধাতা, তুমি কেন এটা করলে আমাদের সাথে? আমার ছেলেটার রোগের চিকিৎসা করব কি করে? ওগো, তুমি কিছু বলছো না কেন? আমাদের ছেলেটা কি এভাবেই শেষ হয়ে যাবে? আমি আমি আমার ছেলেকে ছাড়া যে থাকতে পারবো না। তুমি কিছু বলছো না কেন? তুমি তো জানোই গিন্নি, আমি ব্যবসায় কত বড় ধরা খেয়েছি। না হলে আমাদের টাকা পয়সার কোনো অভাবই ছিল না। জানি না আমাদের উপর বিধাতা কেন হঠাৎ করে অসন্তুষ্ট হয়ে গেলেন। গায়ের কেউ আমাকে টাকা ধার দিতে চায় না। এক কাজ করলে কি হয় গিন্নি, তুমি রতন কাকার মেয়েদের কাছে কিছু টাকা ধার চাইতে পারো, দেখো দেয় কিনা। হায় রে, কে জানতো যে জুই এবং মেঘার কাছে আমাকে কোনো না কোনো একদিন যেতে হবে। সেদিন তো তাদেরকে কত কথা শুনিয়ে আসলাম। জানি না, জানি না আমাকে ওরা ধার দেবে কিনা। না, এসব ভেবে লাভ নেই, আমাকে যে যেতেই হবে। আমার সন্তানের সুস্থতা সবার আগে। একে আমি কত কথা শুনিয়েছি, এগুলি সব মিথ্যে কথা ছিল। আমি বড্ড বড় বিপদে পড়ে গেছি রে, আমাকে একটু সাহায্য কর। আরে দিদি, এইভাবে আপনি পড়ে আছেন কেন? দয়া করে উঠে কথা বলুন। আপনার কথা আমরা মন দিয়ে শুনবো। কি হয়েছে বলুন তো? না, আমাকে এভাবেই ক্ষমা চাইতে দাও। আমার আমার বাচ্চাটার খুব অসুস্থ। পলাশ কতদিন ধরে বিছানায় পড়ে আছে। তার চিকিৎসা করাতে পারছি না আমরা। আমার স্বামী ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেছে। আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করো বোন, আমরা আবার শোধ করে দেব। এ কি বলছেন দিদি? পলাশের এত বড় অসুখ, সেটাই এখন এলেন? আগে কেন এলেন না বলুন? আহারে, বাচ্চা ছেলেটাকে দেখলে আমার বড্ড মায়া হয়। শুনুন দিদি, একটা কথা কি জানেন? মানুষের মধ্যে ভুল ভ্রান্তি হয়, এটার জন্য কি কেউ কখনো থেমে থাকে বলুন? আর আমরা এক গায়ের মানুষ, আমরা সবাই হচ্ছি প্রতিবেশী। তাই প্রতিবেশীদেরকে প্রতিবেশী অবশ্যই সাহায্য করবে। পলাশের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমরা দুবোন মিলে দেব। এই টাকাগুলো ফেরত দেবার একদম প্রয়োজন নেই। আসলেই তোরা মানুষ নাকি কোনো দেবদূত আমি জানি না। আমাদের গায়ের জন্য তোরা দুজন আশীর্বাদ। আমি প্রার্থনা করব তোদের জন্য। তোরা অনেক বড় হ বোন, অনেক বড় হ। মেয়ে হয়ে তোরা দু বোন মিলে রোজগার করছিস, সেটা আমি কেন, গ্রামের অনেকেই দেখতে পারতো না। কিন্তু আস্তে আস্তে তোরা সবার মনের মধ্যে জায়গা করে নিচ্ছিস। জুই এবং মেঘা তাদের গায়ের জন্য বড় একটি আশীর্বাদ ছিল। শুধু তারা পলাশের মাকেই নয়, গায়ের অন্যান্য মানুষদেরকে, যারা খুব অভাবী ছিল তাদেরকেও সাহায্য করতো তারা। রতন চাষি একটা কথাই শুধু চিন্তা করতেন, যে তিনি হয়তো কোনো ভালো কাজ করেছিলেন, যার জন্য তাদের মেয়েদেরকে তারা পেয়েছে।